হ্যালো ফ্রেন্ডস, ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। এখন কিছুদিন আগে খুবই অসুস্থ ছিলাম, তাই ডেলি ব্লগটা আমি কন্টিনিউ করে যেতে পারিনি। তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি যে অনেক দিন আমি ব্লগটা দিতে পারিনি সেই জন্য। আর আজকে মনে হলো আমার শরীরটা ঠিকঠাক আছে, আমি ব্লগটা চালিয়ে যেতে পারবো, তাই শুরু করে দিলাম। দেখো, তা অনেক কথা বকবক করলাম। এবার দেখো তোমরা, আমি আজকে চা ফা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করছি একটা বিশেষ জিনিস, এটা হচ্ছে কি শুক্তো। তা শুক্তো তো তোমরা অনেকেই খেয়েছো এবং অনেকেই খেতে ভালোবাসো। প্রত্যেকটা বিশেষ করে কি অন্নপ্রাশন বাড়ি বা জন্মদিন যে কোনো অনুষ্ঠানে শুক্তো রান্না হয়। আর এই শুক্তো রান্না হয়। আর শুক্তো খেতে মোটামুটি আমাদের হিন্দু ঘরে সবাই, বেশিরভাগই শুক্তো খেতে সবাই ভালোবাসে। আর তা আমিও তার ব্যতিক্রম নয়, শুক্তো প্রচণ্ডই ভালোবাসি। আর আমার বর তো শুক্তো পেলে প্রায় হাফ ভাত শুক্তো দিয়েই খেয়ে নেবে, এরকম ব্যাপার। কিন্তু শুক্তো করতে গেলে অনেকটা অনেক মশলা লাগে আর অনেকটা তেলের প্রয়োজন হয়। তা আমি উচ্ছেটা শুক্তোতে আনাজ কেটেছি। দেখো, আলুগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁপে, বেগুন, কাঁচকলা, বরবটি, কচু, ডাঁটা, বড়ি, উচ্ছে সমস্ত কিছু দিয়েছি। উচ্ছে বড়ি এগুলো হচ্ছে শুক্তো করতে গেলেই না, উচ্ছে বড়ি হচ্ছে শুক্তোর একটা বিশেষ অঙ্গ, তোমরা সবাই জানো। তা অবশ্যই উচ্ছেটা কড়া করে ভাজতে হবে, নাহলে শুক্তোটা তেতো হয়ে যাবে। এবার আমি দিচ্ছি কি বড়িটা একটু কড়া করে ভেজে নেব। আর এরপর কি ভাজবো এই আনাজগুলো, শুক্তোর আনাজ প্রত্যেকটা আমি ভেজে নিই। যেমন আলু আলাদা করে ভেজে নেবো, আলু, পেঁপে, কাঁচকলা, বেগুন, কচু সবই আমি একটুখানি তেলে ভেজে নেব। নুন দিয়ে ভাজলে পরে সবজিগুলো একটু বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। তাই জল দিয়ে মশলাটা কষে জল দিয়ে দিলে অনেকটা সময় লাগে না, খুব ঝটপট রান্নাটা রেডি হয়ে যায়। তাই আমি নুন দিয়ে প্রত্যেকটা ভেজে নিই। ভাজতে একটু কষ্ট হয়, কিন্তু ঠিক আছে, একটু তেলও প্রয়োজন লাগে আর খেতেটা একটু বেশি টেস্টি লাগে। আনাজগুলো তুমি যদি একটুখানি করে ভেজে নেওয়া হয় তাহলে একটু টেস্টটা ভালো লাগে খেতে। তা যাই হোক, বড়িতে তো তোমরা জানো বলতে প্রচণ্ড পরিমাণে তেল লাগে। তা অনেকটাই তেল দিয়েছি। দেখো, বড়িটা সমস্ত টেনে নিয়েছি। বড়িটা একটু লাল লাল করে ভাজতে হবে। তা আমি যেহেতু শুক্তো করছি, তাই মনে হলো যে না, আমার ফ্রেন্ডসরা দেখতে পাবে না আমি শুক্তো করছি, আজকের ডেলি ব্লগটা দেখতে পাবে না, ডেলি ব্লগটা চালাই, আমার যত কষ্টই হোক আমি আজকে ডেলি ব্লগটা করব, এরকম সিদ্ধান্ত নিয়ে ডেলি ব্লগটা শুরু করেছি। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে গিয়ে আমার বড়িটা পুড়ে যাচ্ছিলো, দেখতে পাচ্ছ, অন্যমনস্ক হয়ে যাচ্ছি। তা কী আর করা যাবে, শরীরটাও ঠিকঠাক নেই বলে কাজটাও যেন সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তা যাকে বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। উচ্ছেটা আর বড়িটা একসঙ্গেই রাখছি, কেননা শুক্তোটা হবার পর লাস্ট ওই উচ্ছে বড়ি একসঙ্গেই শুক্তোর মধ্যে দেব, তাই জন্য আলাদা রেখে দিলাম বাটিতে এটা। এরপর আনাজগুলো প্রত্যেকটা একটা একটা করে ভেজে নেব। আর শুক্তোর আলুগুলো না একটু মোটা মোটা করে কাটতে হবে, লম্বা লম্বা করে আর মোটা মোটা করে কাটতে হবে, তাহলে দেখতে ভালো লাগে। সমস্ত জিনিসই দেখবে একটা সৌন্দর্য আছে, দেখতে যেটা ভালো লাগবে সেটা খেতেও ভালো লাগবে। আর দেখতেই যদি ভালো না লাগে, সেই জিনিসটা যত ভালো করে রান্না করো খেতে ইচ্ছা করবে না। তাই শুক্তোর আনাজগুলো লম্বা লম্বা করেই কাটতে হবে, আলুটাও একটু মোটা করে লম্বা করে কাটতে হবে। তাই এবার আনাজগুলো ধোয়া হয়নি, আমি কেটে এনে রেখে দিয়েছিলাম। আর একার সংসারে বলো না, সবই তো নিজেকেই করে নিতে হয়। আর আনাজটা কেটে রেখেছি, ধোয়া হয়নি, তা সামনে বেশি অসুবিধা হয় না, তাই ধুয়ে নিই। আর আমার মনে হলো রান্না করতে করতে তোমার সাথে একটু গল্প করলে আমারও ভালো লাগবে। দেখো, আলুগুলো মোটা করে কেটে নিয়েছি, এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি।
নুন দিয়ে ভাজলে পরে সবজিগুলো অনেকটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, বা আধ সেদ্ধ হয়েই যায়। মশলাটা কষে তারপর বস দিলে ওটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখো আলুগুলো কড়াই ছেড়ে দিচ্ছি, দিয়ে ওটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আনাজগুলো ভেজে নিলে শুক্তোর টেস্টটাও অনেকটা ভালো লাগে। তা একটু নুন দিয়ে দিচ্ছি আলুতে। আলুতে একটু নুন দিলে কি আলুটা ভাজার সময় আলুটার মধ্যে নুনটা ঢুকে যাবে, তাই জন্য একটুখানি নুন দিয়ে দিয়েছি, ভাজবো। আর গ্যাসের এটা জোর আছে, কেন আমি বড়োটাতেই সবসময় করি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আজকে আমার একটা নেমন্ত্রণ আছে, আমি সেখানে যাব। তোমরা দেখতে থাকো, ব্লগটা মিস করবে না। আমি এক জায়গায় যাব, আমাকে অনেক করে বলেছে তারা যে তুমি এসো। তা যাব বলে একটু তাড়াতাড়ি রান্না করছি। আজকে তেমন কিছু রান্না করতেও পারবো না, শুক্তো করব আর একটু মাছের ঝাল করব, আর কিছু রান্না করব না। এই দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে। আলুটার সাথে দেখো পেঁপেটাও দিয়ে দিচ্ছি, কেননা অনেকটা তেল রয়েছে, কড়াটা বড়, তাই আলুটার সাথে পেঁপেটা দিয়ে দিলে ভাবলাম যে ঝটপট করে ভাজাটা তো হয়ে যাবে। কেননা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে কোথাও বেরোনো যায় না। যথারীতি আলু আনাজটা নাড়তে থাকছি। এবার এই আলুটা আর পেঁপেটা একটুখানি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে কি হয়, সেদ্ধটা খুব সুন্দর হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মোটামুটি সব আনাজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁপে, আলু, কাঁচকলা, ডাঁটা, বরবটি সবই ভেজে নিয়েছি। মোটামুটি লাস্ট কচুটা ভেজে নিচ্ছি, একটু হালকা করে কচুটা একটু ভাজবো। কচুটা ভেজে নিলে তারপরে আমি শুক্তোটা বসিয়ে দেবো। দেখো কচু ভাজতে এমন কিছু সময় লাগবে না, কেননা কাঁচকলাও মনে হচ্ছে আমি এতে দিয়েছি, কাঁচকলা আর কচু একসঙ্গে দিয়েছি। দুটোই একটুখানি হলুদ মাখিয়ে দিয়েছি কাঁচকলাতে, কেননা কাঁচকলা যখনই ভাজা হয় একটুখানি হলুদ মাখালে কাঁচকলাটা কালো হয়ে যায় না। না হলে কাঁচকলা কাটার পর অল্প একটু হলুদ না দিলে না কাঁচকলাটা কালো কালো হয়ে যায়। আর আলু কাটার পর জলে না দিলে দেখবে কালো হয়ে যায়। তা কাঁচকলাটা ভাজা হয়ে গেলে মশলাটা বসিয়ে দেবো, শুক্তোটা কষে নেব। তা একটুখানি অল্প হলুদ দিলাম, যেহেতু আমি কাঁচকলা ভাজছি সেই জন্য আগেতে আমি হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আরেকটু দিলাম যাতে কালচে ভাব না হয়, সেই জন্যই আমার হলুদটা দেওয়া। ঠিক আছে। তা আর দেখো আনাজগুলো ভাজার পর দেখতে খুব সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে তোমরা দেখো। তা বড়ি ভাজাটাও মোটামুটি ডাল দিয়ে বড়ি ভাজা খেতেও খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? ডাল আর বড়ি ভাজা খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে। তা মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে। এখানে ভাজাগুলো তুলে ফেলছি কড়াতে, আর দেখতে মনে হচ্ছে, দেখো তোমরা কড়াতে অনেকটাই তেল রয়েছে।
এই তেলটাতে আমি মশলাটা কষে নিতে পারবো। প্রথমে কড়াতে বেশি করে তেল দিয়ে দিলে আনাজগুলো ভাজার পরও তেলটা থেকে যায়, এই একটা সুবিধা। কিন্তু অল্প দিয়ে দিয়ে করতে গেলে না জিনিসগুলো পুড়েও যায়, আর বেশি তেল মনে হয় আমার লেগে যায়। একবারে তেলটা দিয়ে দিলে তেলটার পরিমাণটা একটাই কম লাগে মনে হয় আমার। কার কী মনে হয় আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় যেটা আমি সেটাই তোমাদের বললাম। তা দেখো প্রত্যেকটা আনাজ তোলা হয়ে গেছে। আমি মশলা এটা আনাজটা কেটে মশলা বেটে রেখে দিয়েছিলাম, কেননা মিক্সিতে মশলাটা বাটা থাকলে আমি আনাজটা ভাজার পর আমি মশলাটা কষে বসিয়ে দিতে পারবো। আর একটু তেলের দরকার, এখানে তেলটা অল্পই পড়েছে, কেননা এতে ফোড়ন দেবো, মশলা দেবো, তাই জন্যে। শুক্তোতে আমি দিই 5 ফোড়ন। তোমরা কি দাও আমি জানি না, আমি শুক্তোতে বরাবরই 5 ফোড়ন ইউজ করি। দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, কেননা সেন্টটা 5 ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে। আমার তো আলু চচ্চড়ি করতে গেলেও অনেকে কালো জিরে দেয়, তা আমি সবসময়তেই 5 ফোড়ন দিই। 5 ফোড়নের সেন্টটা আমার খুব সুন্দর লাগে। যাই হোক, শুক্তোতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। এবার দেখো আমি মশলা বেটে রেখেছি, এতে আদা, জিরে, পোস্ত, রাঁধুনি, হ্যাঁ, আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু কষে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। আর এই মশলাটা ভাজার সময়তেই বেশ রাঁধুনির একটা সুন্দর গন্ধ বেরোয়, শুক্তো ভাব, শুক্তোর একটা সুন্দর গন্ধ বেরোয়। এই গন্ধটাতেই খুব ভালো লাগে, রাঁধুনির গন্ধটা এত ভালো লাগে না। যাই হোক, আনাজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি। যেহেতু আদা আছে সেহেতু আমি আর বেশি কষাকষি দিতে গেলাম না, আনাজটা দিয়ে দিলাম। শুধু মশলা কষালে যদি তেতো খেতে হয়, সেই জন্যে আনাজটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটছে, কেননা আনাজের যে তেল আছে বা জল বেরিয়েছে সেগুলো দিয়ে একটুখানি ফুটছে। আর মশলার বাটার মধ্যেও একটুখানি জল ছিল, সেটা দিয়ে একটু ফুটছে, কেননা মশলাটাও তাহলে অনেকটাই কষা হয়ে যাবে। এবার কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি, আর অল্প জল দেওয়ার পরই আমি দিয়ে দিয়েছি এতে দুধ দেওয়ার পর, এটা শুক্তোতে অবশ্যই তোমরা যেন দুধ দিতে হয়। আমি অল্প জল কষার সময় অল্প জল দিয়ে পরে দুধ ঢেলে দিয়েছি। আর লাস্টে শুক্তোটা প্রায় হয়ে এসেছে, এরকম সময়তেই আমি একটু ঘি দিয়ে দিলাম, যাতে খেতে খুব ভালো লাগে, সেই জন্যে। মোটামুটি আমার শুক্তো রেডি হয়েই গেছে, এবার ঢেলে নেবার পালা। তোমরা দেখো শুক্তোটা তোমাদের কিরম মনে হচ্ছে। দেখো দুধ দিলে রঙটা না একটু সাদাটে হয়ে যাবে। এবার আমি শুক্তোটা ঢেলে নিচ্ছি, কারণ আমার রান্না প্রায় শুক্তো কমপ্লিট হয়ে গেছে। অনেকটা ভারী হয়ে গেছে কড়াটা, তাই খুন্তি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আনাজগুলো খানিকটা। এবার দেখো অনেকটা আনাজ কমে এসেছে, এবার আমি কড়াটা ঢেলে দিতে পারছি, অসুবিধা হচ্ছে না, নাহলে ভারীটা চাকাতে খুব অসুবিধা হয়ে যায়।
এই শুক্তো আমার ছেলে খেতেও খুব ভালোবাসে, জানো তো, শুক্তোটা প্রচণ্ড ভালোবাসে খেতে। আমাদের বাড়ির সবাই শুক্তো খেতে খুব ভালোবাসে। শুক্তো হলে প্রায় অনেকটা ভাতই শুক্তো দিয়ে খেয়ে নেয়, আর কোনো তরকারি হলে সেটা প্রায় পড়েই থাকে আমার। শুক্তো আর মাছের ঝাল হলেই যথেষ্ট, আর কিছু লাগে না ওদের। আর আমার আজকে এক জায়গায় যাবো বলে আমার তাড়া ছিল, যে না শুক্তো আর মাছের ঝালটাই করে নিই, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর দেখো শুক্তোটা কীরকম হয়েছে তোমরা দেখে নাও। তবে এখনও রেডি হয়নি, আরেকটু ইনকমপ্লিট রয়েছে, কেননা এর মধ্যে এই শুক্তোর মধ্যে আমি দেব একটু ভাজা মশলা, যেটা মা ঠাকুমারা বরাবরই ভাজা মশলা করে থাকে। আমি ওদের থেকেই শিখেছি শুক্তোর ভাজা মশলা করতে। তা আমি ভাজা মশলা হিসাবে ব্যবহার করি একটু রাঁধুনি, একটু সর্ষে, আর একটু পাঁচফোড়ন। ওই তিনটে শুধু খোলায় নেড়ে নিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি। দেখো এটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে না খুব সুন্দর সেন্ট ছাড়ে। আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা একটু। দেখো কি মনে হচ্ছে, পুরোপুরি যোগী বাড়ির শুক্তো না? আর যে যে খাবে চলে আসবে আমাদের বাড়িতে, অবশ্যই আমি তাদেরকে রান্না করে খাওয়াবো। এক ডেচকি শুক্তো হয়েছে বলে ভাজা মশলাটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, খানিকটা রয়েও গেছে, তো আমি রেখে দিয়েছি ভাজা মশলাটা। অনেক সময় অনেক কাজে লেগে যায় এই মশলাটা। তা বাকি মশলাটা রেখে দিলাম। আমার শুক্তো রেডি হয়ে গেছে। শুক্তো রেডি, কিন্তু হাতে করে নিয়ে আসতে পারবো না, প্রচণ্ড গরম। এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, সেরে খাওয়া দাওয়া সেরে একটু বসেছি। একটু রেস্ট না নিয়ে আমি কোথাও যেতে পারি না, খেয়ে দিয়ে উঠেই আমি বেরোতে পারি না, আমার খুব কষ্ট হয়। দেখো আমার বরমশাই খেয়ে দেওয়া একবারে শুয়ে পড়েছে, আমারও খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি। আর একজন আছে যে ক্যামেরার সামনে একদম আসতে চায় না, সে হচ্ছে দেখো আমার পুত্র, একদম ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, আজকে ঘরের মধ্যে ছিল, তাই ক্যামেরার সামনে দেখিয়েছি, দেখা মাত্রই সাট করে সরে গেছে, দেখতে পেয়েছো? ও ক্যামেরার সামনে একদম আসতে পছন্দ করে না। তাই একটু রেস্ট নিচ্ছি। দেখো রেস্ট মানে কি, এখন ফোন হাতে সব সময় রেস্ট হচ্ছে, বুঝতে পেরেছো? এবার রেডি হয়ে যাব, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা এসেছি একটু সিঙ্গুরে। হ্যাঁ, সিঙ্গুরে এসেছি, এবং যাদের বাড়ি যাব, যারা নেমন্তন্ন করেছে অবশ্যই তাদেরকে বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যেতে হবে। তা বর্মশাই তো মিষ্টি কিনে নিয়েছে। এবার দেখো ওদের বাড়ি থেকে ট্রেনে করে এসে এবার টোটো করে যেতে হবে। একটাই বাজে, ছোট ব্যাগ আর এই মিষ্টির প্যাকেট হাতে, কীরকম। আর দেখো আমার ব্যাগ মিষ্টি সব ওর হাত থেকে ধরিয়ে আমি নিয়েছি, কেননা কিছু করার নেই। আর এইখানে দেখো আমি যাদের বাড়ি বলেছিলাম আমাকে বারবার আসার কথা বলেছে, এবং প্রত্যেক বছর আমাকে এরা বলে। তোমরা বুঝতে পারছো কি হচ্ছে এখানে। দেখো প্রচুর রান্না হচ্ছে, প্রচুর রান্না হচ্ছে এখানে। 7 রকমের ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে মনসা পুজো, এখানে 7 রকমের ভাজা, মাছ, ডাল, ভাত সব কিছু হচ্ছে। আর দেখো আমরা এসে উঠোনটার মধ্যে বসে গল্প করছি। এটা হচ্ছে, এই দেখো কত রান্না করেছে দেখেছো, ডাল, করলা ভাজা, মাছ, নারকোল ভাজা, 7 রকম, মোটামুটি 7 রকমের ভাজা আছে, বুঝতে পেরেছো? আর দেখো পাথরের থালাতে ঠাকুরকে দেওয়া হয়েছে, মনসা ঠাকুরকে এই খাবারটা দেওয়া হয়েছে। আর হাঁড়িগুলোতে ভাত আছে, বুঝতে পেরেছো? এখানে খাবারগুলো এনে রাখা হয়েছে সব।
আর সবচেয়ে বড় কথা কী বলতো, ঠাকুরের জন্য করা তো, এই খাবারগুলো খেতেও খুব সুন্দর লাগে। আর ডালটা দেখো নারকেল দেওয়া বলে ডালটা খেতে খুব টেস্ট হয়। আর অবশ্যই নারকেল ভাজা খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ, এবার খাওয়া দাওয়া মিটিয়ে রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তখন আমরা দেখো স্টেশনে এসে বসেছি, দেখছো স্টেশনে বসে আছি। তখনও ট্রেন আসেনি, খানিকটা সময় লাগবে, তাই বসে আছি আমি। এই দেখো কর্তামশাই বসে আছি, দেখতে পেয়েছো তোমরা। দেখো বাড়ি চলে এসেছি। আর সারাদিন অনেক পরিশ্রম, ট্রেন জার্নিটাই একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে, জানো তো। আর যাই হোক, বাড়িতে এসে গেছি। এবার হাত পা ধুয়ে বসেছি, যেন মনে হচ্ছে কতই না কষ্ট করে এসেছি, বিশাল জার্নি করে এসেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রচণ্ড গরম, তাই জন্য আরও একটু বেশি কষ্ট লাগছিল। তা এখানেই ব্লগটা আমি শেষ করছি। আর বেশি দূর ট্রেনে নিয়ে যেতে পারছি না। দেখো তোমাদের কাকু শুয়ে পড়েছে, একদম এগিয়ে পড়েছে, আর ক্ষমতা নেই। ঠিক আছে, আমি এখানেই ব্লগটা তোমাদের শেষ করছি। ভালো থাকলে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।